হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে দুর্দান্ত একটা হাইস্ট মুভির গল্প শোনাবো, যেখানে দুটো সাংঘাতিক চুরির ঘটনা ঘটে দুটো আলাদা মহাদেশে। প্রথমটা হলো 100 তলা একটা বিল্ডিং এর উপর থেকে হাজার হাজার কোটি টাকার ডায়মন্ড চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া, আর আরেকটা হলো একটা উড়ন্ত জাহাজের স্ক্রু খুলে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ টাকা চুরি করে সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া। এই দুটো ঘটনায় সারা পৃথিবী জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়, কেননা এই চোরেরা নতুন নতুন টেকনিকে যে কোনো জায়গায় হানা দিতে পারে। কিন্তু এই কাজগুলো আসলে করছে কারা? দুটো কাজ কি একই গ্রুপ করেছে? তাছাড়া এদের মূল উদ্দেশ্যই বা কি? কেনই বা তারা এত রিস্ক নিয়ে চুরির পর সেগুলো আবার মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে? এই সবগুলো টুইস্ট আমরা এখন জানবো পয়েন্ট ব্রেক নামের এই দুর্দান্ত হাইস্ট মুভিটা থেকে। গল্পের শুরুতে দুই বাইক রাইডার বন্ধু ইউটা এবং জেফকে দেখা যায়। তাদের মেইন ফ্যান্টাসি হলো দুর্গম জায়গায় বাইক রাইডিং করা। আজকে তারা খুবই রিস্কি এবং দুর্গম পাহাড়ের উপরে বাইক রাইডিং করছিল। নিজেদের ফিনিশ লাইনে এসে তারা থেমে যায়। তবে ইউটা আজ একটু বেশি রিস্ক নিতে চাইছিল। সামনে একটা ছোট চূড়া আছে। ইউটা ভাবছিল যদি তারা রাইড করে এই চূড়া থেকে লাফিয়ে ওই চূড়ার উপরে থামতে পারে, তাহলে ইউটিউবে ভিডিওটা ভাইরাল হয়ে বড়সড় হিট দেবে। এতে তারা আরও বেশি স্পন্সর এবং আরও বেশি টাকা ইনকাম করতে পারবে। কারণ এই দুর্গম পথটা আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি। যদিও জেফের পুরোপুরি কনফিডেন্স ছিল না যে আদৌ ওই ছোট চূড়ার উপরে থামা যাবে কিনা। তবে তারা তো অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ নিতেই পছন্দ করে, তাই সেকেন্ড চিন্তা না করে তারা রাইড শুরু করে। আঁকাবাঁকা আর উঁচু নিচু পথ পাড়ি দিয়ে প্রথমে ইউটা চূড়ার উপর লাফ দিয়ে সফলভাবে রেস শেষ করে। এরপরে লাফ দেয় জেফ। জেফও ঠিকঠাকই চূড়ার উপরে নেমেছিল, কিন্তু তার বাইকের স্পিড সামান্য বেশি ছিল, তাই সে ব্যালেন্স হারিয়ে বাইকের পেছনের চাকাটা চূড়ার খাদে নেমে যায়। ইউটা দ্রুত গিয়ে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু নিম্নমুখী ফোর্সের কারণে সে একা জেফের বাইক ধরে রাখতে পারে না। ফলে জেফ বাইক সহ নিচে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবেই মারা যায়। তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য একটা হেলিকপ্টার তাদের সাথে সাথেই থাকতো, কিন্তু এই পরিস্থিতিতে জেফ কোনো হেল্পই পায় না। যাই হোক, এরপরে 7 বছর কেটে যায়। ইউটাকে আমরা এফবিআই ট্রেনিংয়ে দেখতে পাই। জেফের মৃত্যু ইউটাকে এতটাই দুঃখ দিয়েছে, সে বাইক রাইডিং ছেড়ে দিয়েছে। এখন সে এফবিআইতে চাকরির চেষ্টা করছে, যাতে নতুন নতুন কেসের চ্যালেঞ্জে সে মুভ অন করতে পারে। তো এফবিআই ইন্সট্রাক্টর মিস্টার হালা ইউটাকে জিজ্ঞেস করে, আগে তো সে স্বাধীন জীবনযাপন করত, কোনো ধরনের নিয়মকানুনই মানত না, তাহলে এখন এফবিআইতে এত নিয়মের মাঝে কিভাবে থাকবে? ইউটা জানায় সে পারবে। এখন পর্যন্ত ইউটা সব টেস্টেই ভালোভাবে পাশ করেছে। তবে হালার সন্দেহ ছিল ইউটা এফবিআইতে এসেছে জেফের মৃত্যুর শোক ভুলে থাকার জন্য। তাই ইউটা আসলেই ভালো এফবিআই এজেন্ট হতে পারবে কিনা এই ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ ছিল। এই জন্য হালা ইউটাকে এমন কিছু করে দেখাতে বলে যাতে প্রমাণ হয়ে যায় যে সে এফবিআই এজেন্ট হওয়ার যোগ্য। তো হালা এর পরে সব ট্রেনিদের কিছু আলাদা ধরনের চুরির ডিটেলস ব্রিফিং করে। রিসেন্টলি এমন কিছু টেকনিকে চুরির ঘটনা ঘটেছে যা সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। যার প্রথম চুরিটা হলো ইন্ডিয়াতে 100 তলা বিল্ডিংয়ের উপর থেকে 10 মিলিয়ন ক্যারেটের ডায়মন্ড চুরি। গত মাসের 30 তারিখ শুক্রবারে উৎপাদিত সব ডায়মন্ড এক জায়গায় মজুত করে রাখা হয়েছিল। পরে সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হতো আর কি। কর্তৃপক্ষ ভেবেছিল এত উপর থেকে কেই বা চুরি করবে। তাছাড়া বিল্ডিংয়ের নিচে টান টাইট সিকিউরিটি ছিল, যেখান দিয়ে ডায়মন্ড চুরি করে পালানো প্রায় অসম্ভব। কিন্তু চোরেরা অন্য টেকনিকে চুরি করে। তারা ডায়মন্ড চুরির পরে 100 তলার জানালা দিয়ে প্যারাশুট নিয়ে লাফ দেয়। এরপরে ডায়মন্ডগুলো মুম্বাইয়ের একটা গরিব বস্তিতে ফেলে দিয়ে মানুষের মাঝে বিলিয়ে দেয়। অন্যদিকে চুরির সেকেন্ড ঘটনাটা ঘটে রিসেন্টলি টাকা বহনকারী একটা কার্গো বিমানে। ইউএসের একটা চলন্ত বিমানের নিচ থেকে দুজন স্ক্রু খুলে বিমানে ঢুকে। ভেতরে কন্টেনারের সমান টাকার স্তূপ রাখা ছিল। চোরেরা বাটন প্রেস করে বিমানের পেছনের দরজা খুলে টাকার স্তূপ নিয়ে বেরিয়ে যায়। আকাশে উড়ন্ত অবস্থায় তারা টাকা বেঁধে রেখে দড়িগুলো কেটে দেয়। এতে টাকাগুলো আমেরিকার পাশের দেশ মেক্সিকোর একটা হতদরিদ্র বস্তিতে গিয়ে পড়ে। এই কেসগুলো সম্পর্কে শুনে ইউটা বেশ কৌতূহলী হয়ে যায়। সে প্রথমে পার্সোনালি দুটো কেস নিয়েই ঘাটাঘাটি করে। এরপরে হালার কাছে গিয়ে জানায় দুটো চুরি হয়েছে দুটো আলাদা মহাদেশে। একটা মুম্বাইয়ের ডায়মন্ড কাটার ফ্যাসিলিটিসে, অন্যটা মেক্সিকোতে কার্গো বিমানে। ইউটা এই দুটো কেসের সাথে আরেকটা কেসের কানেকশন খুঁজে পায়। 1 মাস আগে কঙ্গো নদীর তীরে ইন্টারন্যাশনাল লগিং কমপ্লেক্সের অনেক কাঠ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল। এই নদীতে ইঙ্গা জলপ্রপাত রয়েছে, যেটা স্রোত মারাত্মক লেভেলের। ইতিহাস বলে ইঙ্গা জলপ্রপাতের ভয়ঙ্কর স্রোত থেকে আগে কেউ কখনো ফিরে আসতে পারেনি।
ইউটার ধারণা ওই দিন যারা আগুন লাগিয়েছিল তারাই ইতিহাসে প্রথমবার ইঙ্গার স্রোত থেকে ফিরে এসেছিল। তাই ইউটা সন্দেহ করে এরাই হয়তো এই দুটো চুরিরও ঘটনা ঘটিয়েছে। এছাড়া ইউটা আরও একটা কানেকশন খুঁজে পায়। মুম্বাইয়ের চুরির 2 দিন আগে 3 জন লোক নেপালের এভারেস্টের চূড়া থেকে প্যারাশুট নিয়ে লাফ দিয়েছিল। হতে পারে এরাই সেম টেকনিকে 100 তলা বিল্ডিংয়ে ডায়মন্ড চুরি করেছে, কারণ চুরির সময়ও 3 জন লোকই ছিল। তো অ্যানালাইসিস শুনে হালা বুঝতে পারছিল না এই গ্যাংটা কেন কাজগুলো করছে। ইউটা এই প্রশ্নের উত্তরও ঘাটাঘাটি করে জেনে এসেছে। ইউটার ধারণা ওরা ওজাকি 8-এর মিশনে আছে। ইউটা একটা ফটো দেখিয়ে বলে এই লোকটার নাম উনো ওজাকি। বলা যায় খেলাধুলার জগতে সে অলরাউন্ডার ছিল, সব ধরনের খেলাতেই সে এক্সপার্ট ছিল। তবে তার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল সে যে কোনো ধরনের প্রাকৃতিক চ্যালেঞ্জ নিতে পছন্দ করত, মানে দুর্গম প্রকৃতিকে জয় করাই তার নেশা ছিল। তো ওজাকির ফিলোসফি অনুযায়ী কেউ যদি 8টা পরীক্ষায় পাশ করতে পারে তাহলে সে প্রকৃতিকে জয় করে ফেলবে। আর এই 8টা পরীক্ষা হলো ইমার্জিং ফোর্স বা ভয়ঙ্কর জলপ্রপাতের মাঝে কায়াকিং করা বা ছোট বোট চালানো। সেকেন্ড টেস্ট বার্থ অফ স্কাই বা সর্বোচ্চ উঁচু চূড়া থেকে প্যারাশুট নিয়ে জাম্পিং করা। থার্ড টেস্ট হলো আকাশ থেকে লাফ দেওয়া। ফোর্থ টেস্ট লাইফ অফ ওয়াটার বা বিশাল ঢেউয়ের মাঝে সার্ফিং করা। পঞ্চম টেস্ট লাইফ অফ উইন্ড বা উইং স্যুট পরে পাহাড়ের মাঝ দিয়ে উড়ে যাওয়া। 6 নম্বর টেস্ট হলো লাইফ অফ আইস বা তুষারঝড়ের মাঝে স্কেটিং করা। 7 নম্বর টেস্ট কোনোরকম সেফটি সরঞ্জাম ছাড়াই খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠা। আর সর্বশেষ 8 নম্বর টেস্ট প্রকৃতির মাঝে পূর্ণ আস্থা রেখে নিজের লাইফ রিস্ক আছে এমন ঢেউয়ের মাঝে সমর্পণ করা। আর এই 8 নম্বর টেস্টটাই হলো সবচেয়ে প্রাণঘাতী, কারণ এখানে নিজেকে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই, পুরোটাই আসলে ভাগ্যের উপরে ডিপেন্ড করবে। তো এই চোরের গ্রুপটাও সম্ভবত এই ওজাকি 8-এর টেস্টগুলো পাশ করতে চাইছে, যদিও ওজাকি নিজেই 3 নম্বর ধাপে গিয়ে মারা গিয়েছিল। কিন্তু এই চোরেদের গ্রুপটা অলরেডি 3টা ধাপ পার করে ফেলেছে, মানে ইঙ্গা জলপ্রপাতের ভেতর থেকে কায়াকিং করে বেঁচে ফেরা, এমনকি এভারেস্ট এবং 100 তলা বিল্ডিংয়ের উপর থেকে প্যারাশুটে ঝাঁপ দেওয়া, আর সর্বশেষ মেক্সিকোতে বিমান থেকে আকাশে লাফ দেওয়া। তো সব শুনে হালা জানতে চায় 4 নম্বর টেস্টটা দিতে তাহলে ওরা কোথায় যাবে। ইউটা জানায় ওজাকি 8-এর 4 নম্বর ধাপ যেহেতু লাইফ অফ ওয়াটার বা বিশাল ঢেউয়ের মাঝে সার্ফিং করা, তাই ওরা এরকম কোনো জায়গাতেই যাবে। রিসেন্টলি আবহাওয়া অধিদপ্তর আটলান্টিকের একটা জায়গায় নিম্নচাপের সংকেত পেয়েছে। পশ্চিম ফ্রান্সের উপকূলে একটা বিশাল ঝড় আঘাত হানতে চলেছে, তাই ওরা হয়তো ওখানেই 4র্থ পরীক্ষাটা দিতে যাবে। তো সব শুনে হালা ইউটাকে এই কেসের দায়িত্ব দিয়ে ফ্রান্সে পাঠাতে চায়। তবে হালার একার সিদ্ধান্তে তো সব হবে না, তাই অন্যান্য অথরিটির সাথে বসে ইউটাকে ব্রিফিংয়ের সুযোগ দেওয়া হয় সে কেন আসলে এই মিশনের জন্য যোগ্য। ইউটা তখন হালাকে এক্সপ্লেন করা ব্যাপারগুলো বাকি এজেন্টদের সামনেও এক্সপ্লেন করে। তবে সবকিছুর মাঝে একটা প্রশ্ন থেকেই যায়, ওরা ওজাকি 8 ফলো করছে সেটা ঠিক আছে, কিন্তু চুরি চামারিগুলো কেন করছে? তাও আবার চুরি করবি কর, কিন্তু সেগুলো মানুষের মাঝে বিলিয়েও দিচ্ছে। ইউটা বলে ওদেরকে ধরতে পারলে তবেই আসলে এই উত্তরটা জানা যাবে। যাই হোক, ইউটার থিওরি কর্মকর্তারা সেভাবে গ্রান্ট করে না। তবে হালা নিজের প্রচেষ্টায় সব সেটেল করে ইউটাকে ফ্রান্সে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সে ইউটাকে ফ্রান্সের ইউকে অফিসে গিয়ে এজেন্ট পাপাসের সাথে দেখা করতে বলে। পাপাস ওখানকার প্রসেসগুলো সেটেল করে দেবে। তো ফ্রান্সে যাওয়ার পরে এজেন্ট পাপাসকে ঘটনা বলতেই সে ইউটাকে নিয়ে আটলান্টিকের দুর্যোগপূর্ণ জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে অলরেডি জায়গাটা টুরিস্ট প্লেসের মতো হয়ে গিয়েছে। অনেক মানুষ জাহাজ আর বোট নিয়ে বিনোদন করতে এসেছে। বেশ কিছু মানুষ ঢেউয়ের মাঝে সার্ফিং করে বেড়াচ্ছে। আসলে বাংলাদেশ ছাড়াও আরও অন্য কোথাও দুর্যোগের মাঝেও বিনোদন করতে যাওয়ার মতো বেকুব মানুষ আছে, আর এটা দেখেই হয়তো তারা বিস্মিত হয়ে যায়। তবে এখানে আরেকটা সমস্যা হয়ে যায়, এতগুলো মানুষের মাঝে আসলে চোর কারা সেটা বোঝা মুশকিল। তাই ইউটা ওদের সাথে সার্ফিংয়ে নামার জন্য রেডি হয়। এখন পর্যন্ত কেউ সমুদ্রের সবচেয়ে বড় ঢেউয়ের মাঝে যেতে পারেনি। ইউটাকে একজন আমন্ত্রণ জানালে ইউটার সাথে সাথেই নেমে যায়। ইউটা এবং বধি নামের আরেকজন দুজনে মিলে সার্ফিং করে ঢেউয়ের ভেতরে যায়। সেখানে থাকা দর্শকেরা জাস্ট হতবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। দুজনেই ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে ছুটে যায়। এক পর্যায়ে ঢেউয়ের কাছে পরাজিত হয়ে ইউটা পানির নিচে তলিয়ে যায়। তবে বধি ইউটাকে সঠিক সময়ে তুলে এনে বাঁচিয়ে দেয়। ইউটা জ্ঞান ফিরে দেখে সেখানে ইউটা সহ তার গ্যাংয়ের সবাই রয়েছে। ইউটা জানতে পারে বধি সার্ফিং রেস কমপ্লিট করেছে। এতে সে বুঝে যায় বধি অবশ্যই ওই চোরের গ্যাংয়ের লিডার। তবে ইউটা যেহেতু অনেক সাহসের পরিচয় দিয়েছে, তাই সবাই তাকে বেশ বাহবা দেয়। তারা সবাই একটা জাহাজে পার্টি করছিল। বধি ইউটাকে নিজের মতো পার্টি এনজয় করতে বলে।
তবে ইউটা তাদেরকে বোঝার কোনো সুযোগই দেয় না যে সে একজন FBI এজেন্ট। এরপর সকালে বোধি ইউটাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। ইউটা জানায় সেও বোধির মতো প্রকৃতিকে জয় করতে চায়। আসলে ইউটা তো বুঝে গিয়েছে বোধি ওজাকি 8-এর পেছনে ছুটছে। তবে বোধি সব অস্বীকার করে বলে এসব গুজব। কিন্তু ইউটা এক্সপ্রেশনে বুঝিয়ে দেয় সে শিওর বোধি ওজাকি 8-ই ফলো করছে। বোধি জানায় বর্তমানে মানুষ পৃথিবী থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছে আর বিনিময়ে পৃথিবীকে কিছুই ফিরিয়ে দিচ্ছে না, ফলে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হচ্ছে। আর বোধি সেই ব্যালেন্সকে ঠিক রাখারই চেষ্টা করছে। ইউটা এবার বুঝতে পারে বোধির এই কথাটার মাঝে কোনো কিন্তু লুকিয়ে আছে, আর এর মিনিংটা তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এই জন্য ইউটা বোধির গ্যাংয়ে যোগ দিতে চাইলে বোধি রাতের বেলা তাকে একটা জায়গায় আসতে বলে। ইউটাও রাতের বেলা সেখানে চলে যায়। জায়গাটা দেখে মনে হচ্ছিল অপরাধীদের মিলন মেলা চলছে। আন্ডারগ্রাউন্ড একটা জায়গায় কমব্যাট লড়াই চলছিল। ইউটার সাহস ছিল কিন্তু টেকনিক ছিল না, তাই ইউটার টেকনিকের প্রমাণ দিতে বোধি তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। আর ইউটাও এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। কিন্তু ফাইট শেষে ইউটা হেরে যায়। হারার কারণে বোধি ইউটাকে দলে নেবে না বলে জানিয়ে দেয়। তবে ইউটার জেদ এবং আগ্রহ দেখে বোধি তাকে ওজাকির ৫ম টেস্ট অর্থাৎ লাইফ অফ উইন্ডের জন্য সাথে নিতে রাজি হয়। বোধি জানায় আগামীকাল সকালেই তারা আল্পস পর্বতের উদ্দেশ্যে রওনা দেবে, তাই ইউটা যেন রেডি হয়ে থাকে। ইউটা তো আসলে ওদেরকে হাতে নাতে ধরার এমন একটা সুযোগই খুঁজছিল, তাই ওদের দলে ঢুকতে পারলে কাজটা অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, পরের দিন ভোরে তারা আল্পস পর্বতমালায় যায়। ইউটা এই ধরনের দুর্গম পর্বতে বাইক রাইডিং করতে আগেও উঠেছে, তবে এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। তাকে বাতাসের সাথে পাল্লা দিয়ে পাহাড়ের মাঝ দিয়ে উইংস্যুট পরে উঠতে হবে। এরকম পরিস্থিতিতে ব্যালেন্স ধরে রাখা খুবই কঠিন। বোধি চূড়া থেকে একটা পাথর নিচে ফেলে টাইম হিসেব করে বলে পাথরটা নিচে পড়তে 6 সেকেন্ড লেগেছে। তাই ইউটা যদি 6 সেকেন্ডের ভিতরে উঠতে না পারে তাহলে সে শিওর মরে যাবে। তবে ইউটা ভয় না পেয়ে চ্যালেঞ্জ নিতে রাজি হয়ে যায়। সেদিনের রাতটা তারা রেস্ট নেয় এবং পরের দিন সকাল হতেই বোধি, তার 2 বন্ধু এবং ইউটা 4 জন মিলে ফ্লাই করে। অসংখ্য চূড়া, পাহাড়ের বিভিন্ন খাঁজের মাঝ দিয়ে তারা উঠতে থাকে। বাতাসের সাথে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত তারা 4 জনই ডেডলাইন ক্রস করে এবং 5ম ধাপটাও সম্পন্ন করে ফেলে। ইউটার পারফরমেন্স দেখে সবাই অনেক খুশি হয়। ইউটার সাথে তাদের বন্ডিং আরও ভালো হয়ে যায়। এরপরে প্রস্তুতি নেয় 6 নম্বর টেস্টের জন্য। 6 নম্বর পরীক্ষা হলো লাইফ অফ আইস বা তুষারের মাঝে স্কি করা। তারা খোঁজাখুঁজি করে একটা পাহাড়ের খাঁজ পায়। এরপরে সবাই সেখানে চলে যায়। কিন্তু উপর থেকে পাহাড়ের খাঁজে এবড়োথেবড়ো পথ দেখে বুকের ভেতর একটু হলেও আতঙ্ক হয়, কারণ এই পথে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর দেখা পাওয়া। তবে তারা তো মৃত্যুকে জয় করতেই বেরিয়েছে, তাই এক এক করে সবাই স্কিবোর্ড নিয়ে নামতে শুরু করে। এক পর্যায়ে তারা একদম রাস্তার শেষে পৌঁছে যায়। এখান থেকে একটা বড় খাত রয়েছে, আর একটু পিছলে গেলেই মৃত্যু নিশ্চিত। এখান থেকে তাদের হেলিকপ্টারে করে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু বোধি সীমানা ভেঙে আরো দূরে যেতে চাইছিল, তাই সে খাত থেকে লাফ দেয়। তার দেখা দেখি বাকিরাও লাফ দেয় এবং আবারও স্কি করতে থাকে। এত খাড়া ঢালে স্কি করা মানে প্রতিটা মুহূর্ত মৃত্যুকে আলিঙ্গন করা। তাদের এবারের রিস্কটা ব্যাকফায়ার করে, কারণ এবার একটা দুর্ঘটনা ঘটে যায়। বোধির এক সঙ্গী রোজ ব্যালেন্স হারিয়ে আরেকটা খাত থেকে পড়ে মরে যায়, যদিও বাকিরা নিজেদের ব্যালেন্স কন্ট্রোল করে বেঁচে যায়। রোজের মৃত্যুতে তাদের মাঝে কিছুটা শোকের ছায়া নেমে আসে, তবে বোধির মাঝে কোনো আফসোস দেখা যায় না। বোধি বলে রোজ যেদিন থেকে এই পথ চুজ করেছে সেদিন থেকেই নিজের মৃত্যুকে একসেপ্ট করে নিয়েছে। তো তারা রোজের লাশটা নিয়ে ফিরে আসে এবং যথাযথভাবে সৎকার করে। এরপরে তারা শোক ভুলে থাকতে পার্টিতে যায়। ইউটার অলরেডি অনেকেই ফ্যান হয়ে গিয়েছে। আলফারিক নামের এক বিশাল ধনী লোক বোধিদের প্রাকৃতিক চ্যালেঞ্জের জন্য স্পন্সর করত। সে এখন ইউটাকেও স্পন্সর করতে চায়, তবে ইউটা তেমন আগ্রহ দেখায় না। তার আগ্রহ তো অন্য জায়গায়। সে বোধির কাছে জানতে চায় তুমি কিভাবে পৃথিবীর ব্যালেন্স রাখো। বোধি এখনই এই প্রশ্নের উত্তর দেয় না। আসলে তো বোধি ধনীদের টাকা সম্পদ চুরি করে এনে গরিবদের বিলিয়ে দেয়, আর এভাবেই সে ব্যালেন্স করে আর কি। তবে বোধি এখনই ইউটার প্রশ্নের উত্তর দেয় না। সে জাস্ট বলে বিশ্বাস রাখো, তুমিও জানতে পারবে। তো যাই হোক, বোধির গ্রুপের শামসেরা নামের একটা মেয়ের সাথে ইউটার পরিচয় হয়েছিল। শামসেরার কাছে ইউটা জানতে পারে ওজাকির প্রতি বোধির ফ্যান্টাসির পার্সোনাল কারণ আছে। ওজাকি তার 3rd টেস্টে মরার পেছনে আসল কারণ ছিল সে নিজেই নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। ওজাকি নিজের ছোট বোট উত্তর আটলান্টিকে নিয়ে যায়। সেখানে সে নরওয়ের জাহাজ এবং মৎস্য শিকারীদের জাহাজের মাঝে নিজের বোটটা ঢুকিয়ে দেয়। মৎস্য শিকারীদের জাহাজের গতি না কমানোর জন্য ওজাকির বোট ধ্বংস হয়ে যায় এবং সে মারা যায়।
ওজাকির বোটে সে সময় বোধি নিজেও ছিল। তখন বোধির বয়স কম ছিল। সামহাও সে ওই দুর্ঘটনায় বেঁচে যায়, আর সেই থেকেই বোধির লক্ষ্য ওজাকির অসম্পূর্ণ ধাপগুলো শেষ করা। যাই হোক, এদিকে পাপাস ইউটার কাছে তেমন সন্তুষ্ট হয় না। ইউটা এখানে আসার পর থেকেই পার্টিতে মেতে আছে। সে যেই সন্দেহের কথা বলে এখানে এসেছিল তার কিছুই এখনো প্রমাণ হয়নি। তাই পাপাস ইউটাকে ডেকে বকাঝকা করে এবং দেশে ফেরত যেতে বলে। তবে ইউটা বারবার বোঝায় আর একটু সময় পেলেই সে বোধিদের হাতে নাতে ধরে ফেলবে। তো এরপর ইউটা ফিরে এসে দেখে বোধির গ্যাং কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। বোধি ইউটাকে বলে, তুমি জানতে চেয়েছিলে না আমরা কিভাবে পৃথিবীর ব্যালেন্স রক্ষা করি? চলো তোমাকে দেখাচ্ছি। এই বলে তারা ইউটাকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় যায়। সেখান থেকে দূরে আরেকটা পাহাড় দেখিয়ে বোধি বলে, ওখানে স্বর্ণের খনি আছে। গত 20 বছর ধরে ওখানে স্বর্ণ উত্তোলন করা হচ্ছে। আজকে সোনার একটা চালান নিয়ে যাওয়া হবে, আর বোধিরা এই চালান আটকে দিয়ে সোনাগুলো চুরি করে নিয়ে বিলিয়ে দেবে। ইউটা দেখতে চায় এরা কিভাবে কাজটা করে, তাই সেও সেখানে থাকতে চায়। কিন্তু এরা যে এতটা ভয়ঙ্করভাবে কাজ করবে সেটা ভাবতে পারেনি। বোধিরা ব্রিফকেসে করে কয়েকটা বোম এনেছিল। তারা বোম দিয়ে একটা পাহাড় ধসিয়ে দেবে। মূলত যে পথ দিয়ে ট্রাকে করে সোনা নিয়ে যাওয়া হবে সেই পথেই পাহাড়টা পড়ে। তো বোধি এবং ইউটা গাড়িতে করে ট্রাকগুলোর পিছু করে। অন্যদিকে বোধির 2 বন্ধু বাইকে করে পাহাড়ে বোম ইনস্টল করতে চলে যায়। বোধি গাড়ি নিয়ে ট্রাকগুলোকে টেক্কা দিয়ে সামনে চলে যায়। যদিও 2 পক্ষের ব্যাপক গোলাগুলি এবং ধাক্কাধাক্কিও হয়। এতে সরকারি একটা জিপ উল্টে যায়। বোধির গাড়িটাও সামনে গিয়ে উল্টে যায়। বোধি বেরিয়ে এসে ট্রাকগুলোকে গান পয়েন্টে রাখে। বোধির বাকি 2 বন্ধুও ততক্ষণে ফিরে আসে। বোধি এবার রিমোট প্রেস করে বোম ফাটাতে চাইলে ইউটা তাকে বাধা দেয়। তবুও বোধি রিমোট প্রেস করে। এতে বোম ব্লাস্ট করে পাহাড়টা ধসে পড়তে থাকে। ইউটা দ্রুত যতজনকে পারে রেস্কিউ করার চেষ্টা চালায়, কিন্তু 2-1 জনের বেশি সে আর পারে না। বোধি তখন একটা বাইক নিয়ে পালিয়ে গেলে ইউটা আরেকটা বাইক নিয়ে তাকে তাড়া করে। ইউটা তো বাইক রেসের কিং, এমন কোনো দুর্গম জায়গা নেই যেটা সে জয় করেনি। তবুও বোধিকে সে আটকাতে পারছিল না। পাহাড় পার হয়ে এক সময়ে তারা জঙ্গলে ঢুকে পড়ে। ঘন জঙ্গল, গাছের ছড়াছড়ি। তবুও গাছগুলো পাশ কাটিয়ে তারা রেস করে। শেষ পর্যন্ত পাথরে ধাক্কা খেয়ে দুজনেই জঙ্গলের ভেতরে নদীর কাছে পড়ে যায়। ইউটা গান বের করে বোধির দিকে পয়েন্ট করে। তখন বোধি জানায় প্রথম দেখাতেই তারা জেনে গিয়েছিল ইউটা FBI এজেন্ট। এটা শুনে ইউটা জানতে চায় তাহলে বোধি তাকে দলে নিল কেন। বোধি বলে, আমি ভেবেছিলাম তোমাকে বাঁচাতে পারবো। এই কথাটার মাধ্যমে বোধি বুঝিয়ে দেয় সে তো ইউটাকে মৃত্যুর হাত থেকে একবার বাঁচিয়েছিল, তাই কৃতজ্ঞতার খাতিরে ইউটারও উচিত বোধিকে যেতে দেওয়া। নিরুপায় ইউটা এবার বোধিকে গ্রেফতারের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে না। তাই সে হতাশ হয়ে উপরের দিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে পিস্তলের সব গুলি শেষ করে ফেলে। তো এরপর ইউটা ফিরে আসে এবং হালাকে সমস্ত ঘটনা জানায়। হালা বলে ইউটাকে জাস্ট তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে শুধু ইনফরমেশন কালেক্ট করে সত্যতা যাচাই করতে বলা হয়েছিল, কিন্তু তার বেশি পাকনামির জন্য $100 মিলিয়ন স্বর্ণ চুরি হয়ে গেল। এখন উপরমহল থেকে হালার উপরে চাপ আসছে। তারা এই নিয়ে আর্গুমেন্ট করছিল। এ সময় সিসিটিভি ক্যামেরায় বোধির গ্রুপকে দেখা যায়। বোধিরা কোথাও যাচ্ছিল। বোধিরা যদি ওজাকির সব ধাপ শেষ করতে চায় তাহলে ওদের টাকারও প্রয়োজন আছে। তাই হালা আশঙ্কা করছিল বোধিরা যেখানে যাচ্ছে সেখানে কোনো ব্যাংক আছে কিনা। হয়তো ওরা ব্যাংক ডাকাতির জন্যই বেরিয়েছে। ইউটা তখন এজেন্ট হিউকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হিউ জানায় আজ শনিবার, তাই সব ব্যাংক বন্ধ। তবে পাহাড়ের উপরে ছোট একটা ব্যাংক খোলা আছে, কিন্তু সেখানে যাওয়া খুবই টাফ, কারণ ব্যাংকটা একদম পাহাড়ের চূড়ায়। ওখানে যাওয়া আসার পথ একেবারেই ভঙ্গুর। তবুও FBI কোনো রিস্ক নিতে চায় না। বোধিরা রওনা দেওয়ার আগেই তারা গিয়ে আটকে দেয়। ফলে 2 পক্ষের মাঝে ব্যাপক গোলাগুলি শুরু হয়। বোধির এক বন্ধু গুলি লেগে সেখানেই মারা যায়। হেলমেট পরা আরেকজন কিছুক্ষণ ফায়ার ব্যাক করে পালিয়ে যায়। ইউটাও বোধি ভেবে তাকে তাড়া করে। অনেকক্ষণ ধাওয়ার পরে ইউটা বাধ্য হয়ে তাকে গুলি করে মেরে ফেলে। এরপরে ইউটা হেলমেটটা সরিয়ে দেখে এটা বোধি না, বরং শামসার নামে সেই মেয়েটা। মেয়েটার প্রতি ইউটার এক ধরনের আবেগ তৈরি হয়েছে, তাই শামসারার মৃত্যুতে সে বেশ কষ্ট পায়। এরপরে ইউটা বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রেল লাইনের অপোজিট প্ল্যাটফর্মে বোধিকে দেখতে পায়। তবে বোধির কাছে যাওয়ার আগেই মাঝখানে ট্রেন চলে আসে, আর এই সুযোগে বোধি পালিয়ে যায়। তবে ইউটা হাল ছাড়ে না। সে জানে বোধি 7 নম্বর ধাপটা এবার পূরণ করবে। আর 7 নম্বর ধাপ হলো কোনোরকম সেফটি ইকুইপমেন্ট ছাড়াই খালি হাতে খাড়া পাহাড় বেয়ে ওঠা। ইউটা পসিবল পাহাড়গুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করে এবং বোঝার চেষ্টা করে বোধি কোথায় 7 নম্বর ধাপের জন্য যেতে পারে। অনেক ঘাটার পরে সে ভেনেজুয়েলার অ্যাঞ্জেলস ফলকে সবচেয়ে আদর্শ জায়গা হিসেবে ধারণা করে। তো ইউটা এবার হালাকে ব্যাপারটা জানায়, কিন্তু সমস্যা হলো ভেনেজুয়েলার সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই, তাই সরকারের কোনো সাপোর্টও পাওয়া যাবে না।
তবুও ইউটার জেদাজেদির কারণে হালা পাপাসকে বলে ইউটার ভেনেজুয়েলাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। ইউটাও ভেনেজুয়েলায় গিয়ে অ্যাঞ্জেল ফলের কাছে নেমে যায়। এদিকে বোধি এবং গ্রুমেটকে দেখা যায়। বোধির দলে শুধুমাত্র গ্রুমেটই বেঁচে আছে। ওরা সত্যি এই সময়ে অ্যাঞ্জেলস ফলে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এতটা খাড়া পিচ্ছিল পাহাড়ে উঠতে গ্রুমেটের মন সায় দিচ্ছিল না। কিন্তু বোধি তো পিছু হটার মানুষ না, সে পাহাড়ের খাঁজ বেয়ে উঠতে শুরু করে। বাধ্য হয়ে গ্রুমেটও উঠতে শুরু করে। ইউটা যতক্ষণে সেখানে আসে ততক্ষণে ওরা বেশ খানিকটা উঠে গিয়েছে। তাই বোধিকে ধরতে ইউটা পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে। বেশ খানিকটা উঠার পরে গ্রুমেট হাল ছেড়ে দেয়। বোধি তাকে অনুপ্রেরণা দেয়, কিন্তু গ্র্যাভিটির বিরুদ্ধে টিকে থাকার মতো জোর গ্রুমেটের শরীরে আর ছিল না। তাই সে হাত ছেড়ে দেয় এবং নিচে পড়ে মারা যায়। তবে বোধি হাল ছাড়ে না ইউটাও। দুজনে সমান গতিতে উপরে উঠতে থাকে। ঝর্ণার পাশে স্যাঁতস্যাঁতে পাথরের ঢাল বেয়ে ওঠা অত্যন্ত দুরূহ কাজ। কখনো 5 আঙ্গুলে কখনো বা 1 আঙ্গুলে ভর দিয়ে উপরে উঠতে হচ্ছিল। কোথাও পা রাখার জায়গা আছে, কোথাও পা ঝুলে ঝুলে উঠতে হচ্ছে। মুহূর্তের ভুলে মৃত্যু নিশ্চিত। তবে তবুও একজন লক্ষ্য পূরণে আর অন্যজন জেদের বসে উঠতেই থাকে। শেষ পর্যন্ত দুজনেই চূড়ায় উঠতে সফল হয়। ইউটা বোধিকে বলে, তুমি কি জানো তুমি কতগুলো অপরাধ করেছো, কত মানুষকে খুন করেছো, অথচ এত কিছুর পরেও তুমি কিছুই অর্জন করতে পারোনি। ইউটা এবার বোধিকে গ্রেফতার করতে চাইছিল, কিন্তু বোধি জানায় তার এখনো একটা টেস্ট কমপ্লিট করা বাকি। এই বলে সে উপর থেকে ঝাঁপ দেয়। বোধির সাথে সাথে ইউটাও ঝাঁপ দেয়। দুজনেই ঝর্ণা বরাবর ঝাঁপ দিয়েছিল। ইউটা পানিতে পড়ে আহত হলেও বেঁচে যায়। তবে সে আশেপাশে বোধিকে দেখতে পায় না। পাপাসও টিম নিয়ে আশেপাশে খুঁজে বোধির কোনো ট্রেস পায় না। তাই তারা ধরে নিয়েছিল বোধি মারা গিয়েছে। তবে ইউটার বিশ্বাস ছিল 8 নাম্বার টেস্টের মুখোমুখি হওয়ার আগে বোধি মরবে না। তাই ইউটা 8 নাম্বার টেস্টের জন্য সম্ভাব্য জায়গাগুলোতে যেতে শুরু করে। এভাবে প্রায় 17 মাস কেটে যায়। বোধির খোঁজে ইউটা প্রশান্ত মহাসাগরের কটেজ ব্যাংকে যায়। সেখানে প্রচণ্ড বড় বড় ঢেউ ওঠে। 85 থেকে 100 ফুট উচ্চতার ভয়ঙ্কর ঢেউ এক মুহূর্তেই হাড়গোড় পর্যন্ত গুঁড়ো করে দিতে পারে। তো এখানে এসে ইউটা অবশেষে বোধিকে পেয়ে যায়। বোধি ইউটাকে রিকোয়েস্ট করে তাকে শেষ পরীক্ষাটার সুযোগ দেওয়া হোক। ইউটাও ভাবে বোধি তো 7টা ধাপ কমপ্লিট করেছে, যা কিনা আগে কেউ করতে পারেনি। এরকম একজন প্রকৃতি যোদ্ধাকে তার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়া অনুচিত হবে। তাই ইউটা বোধিকে সেখানেই বোটের উপরে রেখে হেলিকপ্টারে উঠে চলে যায়। বোধি একটা সার্ফিং বোট নিয়ে সমুদ্রে নেমে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে শুরু করে। বোধি নিজেও জানতো এই দফায় সে হয়তো বেঁচে ফিরতে পারবে না। তবুও সে সবটুকু কনফিডেন্স এবং সাহস নিয়ে ছুটতে থাকে। কিন্তু এবার আর প্রকৃতির বিরুদ্ধে সে টিকতে পারে না। প্রকৃতির কাছে তার হার মানতেই হয়। এক প্রকাণ্ড ঢেউ এসে আছড়ে পড়ে বোধির উপরে। নিমিষেই সে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। উপর থেকে হেলিকপ্টারে ইউটা এই দৃশ্যটা দেখছিল। সেও বুঝতে পারে আর কোনো আশা নেই। তবুও অন্তত তার মনে এইটুকু তৃপ্তি ছিল, এক অসীম সাহসী প্রকৃতি যোদ্ধা প্রকৃতির বুকেই শহীদ হয়েছে। বোধির আইডিওলজি ইউটাকে বেশ অনুপ্রেরণা দেয়। তাই সেও মাঝে মধ্যে প্রকৃতির সাথে লড়াইয়ে নেমে পড়ত। ইউটা এতদিনে জেফের মৃত্যুর শোক কাটিয়ে উঠেছিল। এখন আর রিস্ক নিতে তার একদমই ভয় লাগে না। আসলে একজন মানুষই যথেষ্ট আরো অনেকের ধ্যান ধারণা বদলে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। শুধু স্মৃতি রেখে যায় একদল অসীম সাহসী প্রকৃতি যোদ্ধারা, যারা হেরেও কখনো হারেনি। আমাদেরও তাদের থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত, যাতে আমরা সব বিপদের সাথে লড়াই করতে পারি। লড়াই শুধু বেঁচে থাকার জন্যই নয়, বরং আমাদের লড়াই হবে দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে, অসৎ লোকদের বিরুদ্ধে এবং জুলুম নিপীড়নের বিরুদ্ধে। তাহলে আমরা এই পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখতে পারবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।